ফাঁস হয়েছে হাসিনা ও মোদির গোপন চুক্তিনামা। দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের রাজনীতি এখন তোলপাড়। হাসিনাকে নিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং রাহুল গান্ধী মমতার মতো বিরোধী নেতাদের একের পর এক তীব্র আক্রমণের মুখে মোদি সরকার। হাসিনাকে আশ্রয় দিয়ে কোণঠাসা দিল্লি। আগামী ১ মাসের মধ্যে হাসিনাকে বাংলাদেশে পাঠানোর তোড়জোড় চলছে। প্রশ্ন হলো, কি এমন চুক্তি ফাঁস হলো? হাসিনাই বা কেন হঠাৎ দিল্লির গলার কাঁটা হয়ে গেল? কেনই বা হাসিনাকে নিয়ে মোদি সরকারের নাজেহাল অবস্থা? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ভারতের রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যকার কথিত গোপন চুক্তির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মোদি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর মতো প্রভাবশালী শীর্ষ রাজনৈতিক নেতারা। তাদের তীব্র হুঙ্কার ও রাজনৈতিক কৌশলের মুখে অবশেষে ব্যাকফুটে যেতে বাধ্য হয়েছে দিল্লি প্রশাসন। কূটনৈতিক সূত্রে জোর গুঞ্জন উঠেছে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক সমীকরণের প্রেক্ষাপটে ভারতে আশ্রিত শেখ হাসিনাকে আগামী ১ মাসের মধ্যে ঢাকার হাতে হস্তান্তর করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মোদি সরকার। ঢাকার রাজনৈতিক অস্থিতিশীলতা নিরসনে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রাখতে দিল্লির এমন সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনাকে নিয়ে মোদি সরকার এক ভীষণ জটিল রাজনৈতিক ফাঁদে আটকা পড়েছিল, যাকে এতদিন ভারত নিজের সবচেয়ে কাছের বন্ধু মনে করত। আজ সেই শেখ হাসিনাই দিল্লির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি মোদি সরকারকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে দিল্লির সুরক্ষিত সরকারি বাড়িতে বসে শেখ হাসিনা কি করছেন তার জবাব দেশের মানুষকে দিতে হবে। ১.৫ বছরের বেশি সময় ধরে কার স্বার্থে কাকে বাঁচানোর জন্য এই আশ্রয় দেওয়া হয়েছে? তিনি কি ভারতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? কোনো সুনির্দিষ্ট উত্তর ছাড়াই যেভাবে তাকে রাজকীয় সুবিধা দিয়ে রাখা হয়েছিল তা নিয়ে পুরো ভারতেই এখন সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। ঠিক এই আগুনের ওপর যেন ঘৃতাহুতি ঢেলেছেন কংগ্রেসের প্রভাবশালী নেতা রাহুল গান্ধী এবং মমতার দল। বিরোধী দলগুলোর সম্মিলিত হুঙ্কার ও তীব্র চাপের মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক জরুরি বৈঠক শেষে ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অপরাধী প্রত্যার্পণ চুক্তির নির্ধারিত নিয়ম মেনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করা যেতে পারে। দুটি স্বাধীন দেশের সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে গিয়ে মোদি সরকার এখন ভালোভাবেই বুঝতে পারছে এক ব্যক্তির ব্যক্তিগত সম্পর্কের দোহাই দিয়ে একটা আস্ত দেশের সমগ্র সাধারণ জনগণের সঙ্গে শত্রুতা বাড়ানো একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অন্দরে যখন হাসিনাকে নিয়ে এই তোলপাড় চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চরম চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে। ফাঁসের গুঞ্জনে ভাসছে হাসিনা ও মোদির মধ্যকার সেই কথিত গোপন ডিল বা চুক্তির খবর। শেখ হাসিনা যখন ক্ষমতার মসনদে বসা ছিলেন তখন তিনি বারবার প্রকাশ্যে বলতেন যে ভারত যা পেয়েছে তা জিন্দেগিতেও ভুলতে পারবে না। দেশের স্বার্থ, জলসীমা, ট্রানজিট থেকে শুরু করে অর্থনৈতিক নানা সুযোগ সুবিধা ভারতের হাতে তুলে দিয়ে তিনি ভেবেছিলেন তার এই রাজনৈতিক অবস্থান সারা জীবনের জন্য সুরক্ষিত হয়ে গেল। কিন্তু সময়ের নির্মম বাস্তবতায় আজ দেখা যাচ্ছে সেই ভারতই আর তাকে রক্ষা করতে পারছে না। ভারতের জনগণ ও রাজনীতিবিদেরা এখন উন্মুক্ত কণ্ঠে বলেছেন যে শেখ হাসিনা নিজের দেশের মানুষের ভালোবাসার ওপর ভরসা না করে কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছিলেন, আর আজ বিপদের দিনে তিনি নিজেই দিল্লির জন্য এক বিরাট রাজনৈতিক বোঝা এবং মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন। বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে এখন এই নিয়ে উৎসবের আমেজ আর তীব্র ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজপথের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট বুদ্ধিজীবী এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে শেখ হাসিনার মতো এত বড় অপরাধীকে ফিরিয়ে এনে এদেশের মাটিতেই উপযুক্ত শাস্তি দিতে হবে। তিনি যদি মনে করেন যে বাংলাদেশে ফিরে এসে আগের মতো সুযোগ সুবিধা পাবেন বা পার পেয়ে যাবেন, তবে তা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। এদেশের ছাত্র জনতা আজ রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা এনেছে সেখানে স্বৈরাচারের কোনো স্থান নেই। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই দাবি
যে আয়নাঘর বানিয়ে বিরোধী দলের হাজার হাজার মানুষকে গুম করা হয়েছিল, যে বর্বর গণহত্যা চালানো হয়েছিল, তার চূড়ান্ত বিচার দেখতে হবে জনতার আদালতে। অনেকেই বলছেন ফাঁসির দড়িতে ঝোলানোই হবে এই স্বৈরাচারী শাসনের একমাত্র সঠিক ও যুক্তিযুক্ত পাওনা। বাংলাদেশের আপামর জনসাধারণ এখনও ভোলেনি সেই আয়নাঘরের দুঃসহ স্মৃতি। রাজনীতিবিদ, বুদ্ধিজীবী থেকে শুরু করে সামান্য অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া সাধারণ নাগরিক বা সাংবাদিকদের পর্যন্ত গভীর রাতে তুলে নিয়ে গিয়ে এই আয়নাঘরের অন্ধ কুঠুরিতে বছরের পর বছর নির্মম নির্যাতন করা হয়েছে। ডিজিপিআইয়ের সাবেক কর্মকর্তাদের নিয়ন্ত্রণে এই আয়নাঘর ছিল আসলে একটা জ্যান্ত কবরস্থান। যারা এই নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের জীবন চিরতরে পঙ্গু হয়ে গেছে। সাবেক এমপি ইলিয়াস আলী কিংবা ব্যারিস্টার আরমানদের মতো অসংখ্য তাজা প্রাণকে যেভাবে গায়েব করে দেওয়া হয়েছিল, তার দায় কেবল শেখ হাসিনা ও তার দোসরদের ওপরই বর্তায়। সাধারণ মানুষ আজ খোলা মাঠে চিৎকার করে বলছেন যে এই ধরনের ভয়ঙ্কর মানসিকতার শাসকের বিচার রাজপথেই হতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো শাসক এদেশের বুদ্ধিজীবী, সাহিত্যিক বা সাধারণ মানুষের ওপর এই রকম পৈশাচিক নির্যাতন চালানোর দুঃসাহস না দেখায়। এদিকে শেখ হাসিনার মানসিক অবস্থা নিয়েও নানা ধরনের রাজনৈতিক ব্যাখ্যা ভেসে আসছে। বিশ্লেষকদের বড় একটি অংশের মতে তিনি বরাবরই অত্যন্ত ভীতু প্রকৃতির মানুষ ছিলেন। চরম সংকটের মুহূর্তে তিনি তার দল, লক্ষ লক্ষ কর্মী সমর্থক এবং নিজের দেশকে এক মুহূর্তের মধ্যে পরিত্যাগ করে কাপুরুষের মতো অন্য দেশে পালিয়ে গেছেন। আজ দিল্লিতে বসে তিনি যতই হুমকি ধমকি দিন না কেন বা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলুন না কেন, বাস্তব সত্য হলো দিল্লির সবুজ সংকেত ছাড়া তার একটি পদক্ষেপ ফেলার ক্ষমতাও নেই। দিল্লি তাকে যেভাবে নাচায় তিনি ঠিক সেভাবেই নাচতে বাধ্য হচ্ছেন। কারণ আওয়ামী লীগ এখন আর কোনো স্বাধীন দেশীয় রাজনৈতিক দল হিসেবে মাঠে নেই। এটি সম্পূর্ণভাবে দিল্লির নিয়ন্ত্রণে থাকা একটা কাঠের পুতুলে পরিণত হয়েছে। তবে রাজনৈতিক চালের খেলা কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক কৌশল বদলে যাওয়ার পর থেকে ভারত এখন চরম অস্তিত্ব সংকটে ভুগছে। বাংলাদেশে এখন যে রাজনৈতিক নতুন হাওয়া বইছে তাতে নতুন সরকারের প্রধান এবং বিএনপির নেতারা ইতোমধ্যেই অন্যান্য পরাশক্তি, বিশেষ করে চীনের সঙ্গে অত্যন্ত জোরালো এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বার্তা দিয়েছেন। ভারত খুব ভালোভাবে বুঝতে পারছে যে বাংলাদেশে যদি চীন তার অবস্থান সম্পূর্ণ মজবুত করে ফেলে তবে তা দিল্লির ভূ রাজনৈতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। ফলে বাংলাদেশের 17 কোটি মানুষের সেন্টিমেন্ট এবং নতুন রাজনৈতিক ক্ষমতার সাথে সুসম্পর্ক স্থাপন করতে হলে শেখ হাসিনাকে বলি দেওয়া ছাড়া মোদী সরকারের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। কিন্তু 1 মাসের যে সময়সীমার কথা কূটনৈতিক পাড়ায় ভাসছে তা কতটা সত্য প্রমাণিত হয় এবং দিল্লির দরবার কিভাবে এই নাটকীয় সিদ্ধান্তের অবসান ঘটায় তা দেখতে এখন পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে। সময় বলে দেবে মোদী হাসিনার এই বহু আলোচিত সমীকরণের শেষ পরিণতি ঠিক কোন কূলে গিয়ে ঠেকে।